গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। আজকের আমাদের ভিডিওটা একদম স্পেসিফিক ক্যালকাটা ইউনিভার্সিটি এমকম স্টুডেন্টস যারা এই বছর সেমেস্টার 4 এক্সাম দিচ্ছ, বিজনেস রিসার্চ মেথডস এই টপিকটার ওপরে। তোমাদের কাছে এটা একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টটা বেসিক্যালি স্টুডেন্টসদের কাছে একটুখানি ভয়ের এবং কারোর কাছে একটুখানি লেস কনফিডেন্সের, যে আমরা সাবজেক্টটা অ্যাকচুয়ালি কী পড়ব। কারণ এই সাবজেক্টটা আমাদের বেসিক্যালি অনেকজন স্যারেরা একসাথে পড়ান এবং এই সাবজেক্টটার এরিয়া, এই সাবজেক্টটার অ্যাপ্লিকেশনস, এই সাবজেক্টটার প্র্যাকটিকেবিলিটি আমাদের এমকমে অতটা নেই। জাস্ট একটা থিওরি পেপার হিসেবে আমরা এই সাবজেক্টটাকে পড়ি। কিন্তু ইন ফিউচার যারা রিসার্চে আসবে ভাবছো বা যারা পিএইচডি করবে ভাবছো, যারা অ্যাকাডেমিক্সে থাকবে, তাদের জন্য এই পেপারটার কিন্তু অ্যাপ্লিকেশানস, এই পেপারটার ইম্পর্টেন্স একটা বিশাল মাত্রায় রয়েছে। তো আমার আজকের ভিডিওটাতে জাস্ট ফার্স্ট টাস্ক হচ্ছে যে আমরা এই বিআরএম পেপারটা, যে পেপারটা আমাদের এক্সামে দিতে হবে, দ্যাট ইজ কোড GE404। তো এই বিজনেস রিসার্চ মেথডস এই পেপারটাতে আমরা অ্যাকচুয়ালি এক্সামের জন্য কী কী পড়ব বা এই পেপারটার মধ্যে আমাদের কী কী আছে সেটা আমাদেরকে প্রথম যদি একটু রোড ম্যাপিং করে নেওয়া যায়, দেন আমাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে যে আমরা কী করে এক্সামে কোশ্চেন্সটা লিখতে পারবো। তো অ্যাজ ইউজুয়াল প্রথমেই আবার বলে নিই, আমাদের কাছে এমকমে দুটো মডিউলে আমাদের 4টে করে কোশ্চেন্স এক একটা মডিউল থেকে আসে। প্রত্যেকটা কোশ্চেন্স 10 মার্কস করে হয়। সেটা আইদার কমপ্লিট 10 মার্কসের থাকে বা 3+7, 7+3 অর 5+5 অর 6+4 এরকম কিছু নাম্বার অফ কোশ্চেন্সের অ্যাডিশনস দিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল কোশ্চেন্সগুলো তৈরি করা হয়। তো বেসিক্যালি আমাদের মডিউল 1 থেকে আমাদের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 10x2 20 মার্কস, এবং মডিউল 2 থেকে আমাদের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় 10x2 20 মার্কস। এই 20-20-40তে আমাদের এক্সাম। তো মডিউল 1 বেসিক্যালি আমাদের বিআরএমে থিওরিটিক্যাল ইউনিট, আর মডিউল 2 থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। তো কিছু কিছু জায়গায় বিআরএমের কোশ্চেন চুজিংয়ের ওপরও ডিপেন্ড করে মার্কস কতটা উঠবে, বা বিআরএমে তুমি কোন কোশ্চেনটাকে কতটা ভালো পারফর্ম করতে পারছো তার উপর ডিপেন্ড করে মার্কস কতটা উঠবে। তো আজকের ভিডিওতে আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে কোশ্চেন্সগুলো প্রথমে ফ্রেমিং করা, যে বিআরএম পেপারটাতে আমাদের কি আছে এবং কি কি আমাদের পড়তে হবে, আর সেকেন্ড যে কোন কোন ধরনের কোশ্চেন্সগুলো আমরা অ্যাটেন্ড করলে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম 2 ঘন্টার মধ্যে আমরা এক্সামটা শেষ করতে পারবো এবং আমরা এক্সামটা ভালোভাবে দিতে পারবো। আমরা যদি প্রথম মডিউল 1-এর ওপর ফোকাস করি, তাহলে আমরা দেখব যে মডিউল 1-এ আমাদের ফার্স্ট ইউনিট কিছু বেসিক কনসেপ্ট আছে, যেটা আমাদের প্রথম জানতে হবে যে হোয়াট ইজ রিসার্চ, রিসার্চ কী, দেন হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ রিসার্চ। এই সাবজেক্টটা কমপ্লিটলি কনসেপচুয়ালস, এটা মুখস্থ করার সাবজেক্ট নয়, এটা বুঝে নিয়ে লেখার সাবজেক্ট। দেন আমাদেরকে জানতে হবে যে হোয়াট আর দ্য টপিকস অফ বিজনেস রিসার্চ, কারণ আমরা প্রত্যেকে বিজনেস পিপল, আমরা বিকম কমপ্লিট করে এমকমে এসেছি, এখন এমকম কমপ্লিট করে আমরা আইদার কর্পোরেটসে যাব, সেখানেও প্রচুর রিসার্চ এবং অ্যানালিটিক্সের কাজ আমাদের করতে হয় থ্রু সফটওয়্যারস। আর যারা অ্যাকাডেমিক্সে আসবে, পিএইচডি করবে, তাদের তো এই পেপারটা থাকবেই থাকবে। তো সেইখানে আমাদের কী কী টপিকস বিজনেস রিসার্চে হতে পারে, মার্কেটিং ফিল্ডে হতে পারে, ফিনান্স ফিল্ডে হতে পারে, ব্যাঙ্কিংয়ে হতে পারে, অপারেশনসে হতে পারে, হিউম্যান রিসোর্সে হতে পারে, আইটিতে হতে পারে, রিটেল ম্যানেজমেন্টে হতে পারে, ইন্স্যুরেন্সে হতে পারে। তো দিজ আর দ্য বেসিক্যালি টপিকস অফ বিজনেস রিসার্চ। দেন আমাদেরকে জানতে হবে হোয়াট আর দ্য টাইপস অফ রিসার্চ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ইন ফিউচার যখন তোমরা নেট সেট এক্সাম দেবে, তখন এই ধরনের কোশ্চেন্স দেখবে ওখানে আছেই আছে 100%, যে এক্সপ্লেনেটরি রিসার্চ, এম্পেরিক্যাল রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, দিজ আর দ্য টাইপস অফ রিসার্চ। দেন হোয়াট আর দ্য মোটিভেশন ফর রিসার্চ, কেন আমরা আজকে একটা রিসার্চ স্টার্ট করব, কেন আমরা কর্পোরেটে সাপোজ এক্সাম্পল যে আমরা এই মুহূর্তে এমকম কমপ্লিট করার পর জব না করে আমরা ফার্দার লাইফটাকে অ্যাকাডেমিক্সে নিয়ে আসবো, কেন আমরা পিএইচডির দিকে ইন্টারেস্টেড হব। বেসিক্যালি নিশ্চয়ই আমরা মোটিভেটেড হব এই রিসার্চে, তবেই আমরা পিএইচডিতে যেতে পারবো। তো সেই ধরনের একটা কনসেপ্ট যে হোয়াট আর দ্য মোটিভেশন ফর রিসার্চ, মোটিভেশন ফর রিসার্চ বাই আ পার্টিকুলার বাই আ ইন্ডিভিজুয়াল, অর দ্য মোটিভেশন ফর রিসার্চ ইন অর্গানাইজেশন। অনেক ধরনের অর্গানাইজেশনস আছে ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে যারা রিসার্চটাই তাদের মেইন ফোকাস। তো এইগুলোকে নিয়ে আমাদের বেসিক্যালি ইউনিট 1 এখান থেকে আমাদের একটা নাটশেল আইডিয়া অন রিসার্চ করে রাখতে হবে।
নেক্সট আমরা যদি একটু কনসেন্ট্রেট করি ইউনিট 2 এর ওপরে, তাহলে আমরা দেখব দিস এ রিসার্চ প্রবলেম ফর্মুলেশন। যে আমরা আজকে একটা রিসার্চ করছি, সেই রিসার্চটা আমরা কেন যে করছি, সেই রিসার্চের প্রবলেমটা কী, যে কী প্রবলেম আমরা ফেস করেছি যার জন্য আমাদের রিসার্চটা করতে হচ্ছে। তো আমরা অ্যাট ফার্স্ট আমি আমার এই ভিডিওটাতে বেসিক্যালি আগে টপিকগুলোকে বলে দিই। তোমরা দেখো যদি পার্টিকুলার কোনো টপিক তোমরা না বুঝতে পারো, যে এই টপিকটা আমরা বুঝতে পারছি না, বা পার্টিকুলার এই এরিয়াটা, এই থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, দেন তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখো। যদি পসিবল হয় আমি সেই টপিকটার উপর একটা ছোটো করে ভিডিওস বা কিছু তৈরি করে দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ফার্স্ট থিং, রিসার্চ প্রবলেম, এটা আমাদেরকে পড়তে হবে। রিসার্চ প্রবলেম ডেফিনিশন, দেন লিটারেচার সার্ভে। একটা রিসার্চ করতে গেলে কিছু লিটারেচার রিভিউ করতে হয়, লিটারেচার সার্ভে। আইডেন্টিফিকেশন অফ রিসার্চ গ্যাপ, রিসার্চ ফর্মুলেশন, hypothesis formulation, then drafting a research proposal. How you start your research? At first you just draft a research proposal before starting your research work. Discuss a briefly research objectives and the methods of research proposal. যে তোমরা কিভাবে তোমাদের রিসার্চটাকে করবে, what are the methods of conducting a particular research. নেক্সট, গিভ আ ব্রিফ আইডিয়া অ্যাবাউট নাল অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথেসিস। আমাদেরকে হাইপোথেসিসের ওপর একটা খুব ভালো কনসেপ্ট রাখতে হবে একটা রিসার্চ করতে গেলে, কারণ আমরা জানি যে দু ধরনের স্ট্যাটিস্টিক্স রয়েছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো সেকেন্ড পোর্শনে আমাদের হাইপোথেসিস একটা বিশাল বড় রোল প্লে করে। এই স্ট্যাটিস্টিক্সের ইউজ করে আমরা যখন রিসার্চ করি, সোশ্যাল সায়েন্স রিসার্চ করি, এখন অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু সেই সফটওয়্যারগুলোকে চালাতে গেলেও তোমাদের বেসিক ফান্ডামেন্টালসটা বিআরএমে ক্লিয়ার রাখতে হবে। দেন ডেফিনিশন অফ রিসার্চ ডিজাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কি কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে ডিফারেন্সটা কতখানি। দেন ইম্পর্টেন্ট কোশ্চেন্স, research design in case of descriptive research and diagnostic research studies, that is longitudinal research design, causal research design, exploratory research design. These are very very important under unit 2. Next, under unit 3. In unit 4, basically scaling techniques and questionnaire design. তো স্কেলিং টেকনিক্স অ্যান্ড কোশ্চেনারি ডিজাইনের মধ্যে আমাদেরকে বেসিক্যালি পড়তে হবে কনসেপ্ট অফ মেজারমেন্ট স্কেলস, দ্যাট ইজ নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল, রেশিও স্কেল। এই স্কেলগুলোর ওপরে আমাদেরকে একটা নাটশেল আইডিয়া রাখতে হবে, যাতে আমরা এক্সামে লিখে দিতে পারি, এবং এই স্কেলগুলোর অ্যাপ্লিকেশানস কী, বা এই স্কেলগুলো আমরা কখন কোন কাজে ইউজ করি। দেন খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে some examples of particular scale. Then scaling techniques, different scaling techniques, dichotomous scale, then Likert scale, then varieties scale গুলো আমাদের রয়েছে, category, criteria of good test, reliability test, test, retest reliability, alternative forms of reliability, internal consistency of reliability. এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন্সগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য স্কেলিং টেকনিক্স আর ডিফারেন্ট টাইপস অফ স্কেলস অর এক্সাম্পলস অফ সাম স্কেলস, এগুলোর থেকে। নেক্সট ইউনিট 6 আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডেটা প্রিপারেশন অ্যান্ড ডেটা প্রেজেন্টেশন, যে আমরা কী করে ডেটাটাকে প্রিপেয়ার করবো এবং ডেটাটাকে কী করে প্রেজেন্টেশন করবো। তো থিওরিটিক্যাল কনসেপ্ট অনুযায়ী আমাদেরকে জানতে হবে যে কোয়ান্টিটেটিভ ডেটা আর কোয়ালিটেটিভ ডেটার মধ্যে কী কী রয়েছে, মানে ডিসক্রিট ডেটা, কন্টিনিউয়াস ডেটা, নমিনাল স্কেল ডেটা, অর্ডিনাল স্কেল ডেটা। কন্টিনিউয়াস স্কেল আবার দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একটা ইন্টারনাল স্কেল, একটা রেশিও স্কেল। এগুলোর ওপর আমাদেরকে কিন্তু একটুখানি থিওরিটিক্যাল নলেজ রাখতে হবে। নেক্সট, কনসেপ্ট অফ কোডিং, কারণ আমরা যখন কোশ্চেনারি বানাচ্ছি, যে কোশ্চেনারিটা কী করে বানাচ্ছি, দেন কোশ্চেনারিটাকে থেকে আমরা কী করে সেটাকে ডেটাতে কনভার্ট করছি। আমাদের কোশ্চেনারি কোয়ান্টিটেটিভ হতে পারে, কোশ্চেনারি কোয়ালিটেটিভ হতে পারে। তো কোয়ালিটেটিভ কোশ্চেনগুলোকে আমরা যখন কোনো সফটওয়্যার ইউজ করবো, জাস্ট লাইক এসপিএসএস আমরা যখন দেবো, তখন সেই কোয়ালিটেটিভ ডেটাগুলোকে আমরা কী করে কোডিং এবং ডিকোডিং করে, বা সেগুলোকে কোডিং দিয়ে আমরা কী করে অ্যানালিসিস করছি, সেগুলোর ওপর একটা জাস্ট ওভারভিউ আইডিয়া তোমাদেরকে রাখতে হবে।
দেন ডেটা ট্রান্সক্রিপশন, ডেটা ক্লিনিং, এগুলো একটু একটু ইম্পর্টেন্ট টপিক, জাস্ট 2 to 3 মার্কসের জন্য একটুখানি পড়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট ইউনিট 5-এ তোমাদের রয়েছে টাইপস অফ ডেটা। সেখানে প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটার ডিফারেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এক্সামেও যেহেতু আমরা চ্যাপ্টারটাকে অতটা ইম্পর্টেন্স দিয়ে আমাদের ক্লাস হয় না, বা অতটা ইম্পর্টেন্স আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশানস নেই টাইম লিমিটেশনসের জন্য, তাই জন্য কোশ্চেনও মোটামুটি একটু থিওরিটিক্যাল বেসিসই হয়, এবং সেই কোশ্চেনগুলো লেখা যায় যদি কেউ আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে যায় যে কী কী আছে বা কীভাবে লিখবো বা কোনগুলো আমাদেরকে পড়ে যেতে হবে কীরকম কারণে। ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক্স, সরি ডিফারেন্ট স্যাম্পলিং টেকনিক্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সিম্পল র্যান্ডাম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, জাজমেন্টাল অর পারপাসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, জাস্ট কোন স্যাম্পলিংটা কাকে বলে আর কী ধরনের ডেটা কালেকশনের জন্য কোন স্যাম্পলিং কাজে লাগে, এইটুকু পড়ে গেলেই আমাদের হয়ে যাবে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যে এক্সাম্পলস অফ প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা, হোয়াট আর দ্য সোর্সেস অফ প্রাইমারি ডেটা অ্যান্ড হোয়াট আর দ্য সোর্সেস অফ সেকেন্ডারি ডেটা, ভীষণ ইম্পর্টেন্ট। অনেকবার এক্সামে এসেওছে এবং এক্সামে আসতেও পারে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ডিসকাস এনি 5 কোয়ালিটিস অফ আ গুড বিজনেস রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স। আমরা যেহেতু প্রত্যেকেই ইন ফিউচার সোশ্যাল সায়েন্স রিসার্চ করবো এমকম কমপ্লিট করে, তো 5 কোয়ালিটিস একটা গুড বিজনেস রিসার্চ সোশ্যাল সায়েন্স ফিল্ডে হতে গেলে কী কী কোয়ালিটি থাকতে হয় আমি জাস্ট একটু বলে দিচ্ছি। হ্যাভিং আ ক্লিয়ারলি ডিফাইন্ড পারপাস থাকতে হবে, হ্যাভিং আ ডিটেইলড রিসার্চ প্রসেস থাকতে হবে, হ্যাভিং থ্রু আউট দ্য প্ল্যান রিসার্চ ডিজাইন, হাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাইড, এবং অ্যাজ আ কনক্লুশনস উইথ প্রপার জাস্টিফিকেশনস। এই 5টা পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আ গুড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স ফিল্ড। নেক্সট, যদি আমরা মডিউল 2-তে চাই, বেসিক্যালি এই অবধি আমরা যা মডিউল 1 দেখলাম, সেই মডিউল 1 থেকে আমাদের 4টে কোশ্চেন্স আসবে। একটা কোশ্চেন্স আমরা স্কেলিং থেকে এক্সপেক্ট করতে পারি, একটা কোশ্চেন টাইপস অফ ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা থেকে আসবেই আসবে, আর দুটো কোশ্চেন্স একটু কম্বিনেশন করে আসে, কারণ বিআরএম পার্টিকুলারলি ইউনিট ওয়াইজ ভাগ করা যায় না। একটা রিসার্চে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট ভীষণভাবে ইন্টারকানেক্টেড। তো তোমরা যদি এই সবকটা ইউনিটের ওপর একটা ওভারঅল আইডিয়া রাখতে পারো, তাহলে আই উইল অ্যাসিওর ইউ যে তোমরা মডিউল 1-এ থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো থাকে 100% তোমরা অ্যাটেন্ড করতে পারবে। মডিউল 2টা আমাদেরকে একটুখানি স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। মডিউল 2-তে বেসিক্যালি দু ধরনের কোশ্চেন্স আসে। থিওরিটিক্যাল কোশ্চেন্স যেটা আসে সেটা মডিউল 2-তে ইন্টারপ্রেটিং কোশ্চেন্স আসে, যে আমাদেরকে একটা ডিটেলস দিয়ে দিয়েছে, আইদার কোনো স্ট্যাটিস্টিক্যাল ডিটেলস দিয়ে দিয়েছে, আর ভ্যালু দিয়ে দিয়েছে, আর স্কোয়ার ভ্যালু দিয়ে দিয়েছে, কোরিলেশন দিয়ে দিয়েছে, রিগ্রেশন ইকুয়েশন দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে একটা টেবিল দিয়ে দিয়েছে, সেই টেবিলটা থেকে আমরা ইন্টারপ্রেট করব। এই ধরনের কোশ্চেন্স একটা আসে। এক ধরনের কোশ্চেন্স আছে অ্যানোভা টেবল, 1 ওয়ে বা 2 ওয়ে অ্যানোভা ক্যালকুলেশনস, বা ইউনিভেরিয়েট ডেটা অ্যানালিসিস, বাইভেরিয়েট ডেটা অ্যানালিসিস, এই ধরনের একটা ক্যালকুলেটিভ কোশ্চেন্স আসে যেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। একটা পোর্শনস থেকে আমাদের একটা 10 মার্কস আসবেই আসবে, দ্যাট ইজ আ টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা অ্যানালিসিস, বক্স জেনকিন্স মেথড, আরমা, গ্যাঞ্জার কজালিটি টেস্ট, ডিকম্পোজিশন অ্যান্ড কম্পোজিশনস। তো এইটা নিয়ে একটা 10 মার্কসের কোশ্চেন্স আসে। আরেকটা কোশ্চেন্স একটু মিক্স আপ করে আসে, ওই বক্স প্লট, মাল্টিপল রিগ্রেশন অ্যানালিসিস, ফ্যাক্টর অ্যানালিসিস। তো আমার পার্সোনাল সাজেশন, বা আমিও যখন এক্সাম দিয়েছিলাম তখন বেসিক্যালি আমি একটু টাইম সিরিজ ডেটা অ্যানালিসিসটাকে অ্যাভয়েড করে চলি, অ্যাজ বিকজ এটাতে একটু হার্ড স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট লাগে এই পোর্শনটাকে কভার আপ করতে গেলে। আমরা অতটাও বিআরএমের জন্য টাইম দিতে পারি না, কারণ আমাদের আরও 5টা পেপার্স রয়েছে যেগুলো অনেকটাই আমাদের কাছ থেকে টাইম নিয়ে নেয়। তো যদি কারোর স্ট্যাটিস্টিক্সে খুব ভালো নলেজ থাকে তাহলে তারা টাইম সিরিজ ডেটা অ্যানালিসিসের যে কোশ্চেন্সটা দেবে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারো, আর না হলে ওটাকে আমরা একটু অ্যাভয়েড করেও চলতে পারি। যদি আমরা ওটাকে অ্যাভয়েড করে চলি, দ্যাট মিনস টাইম সিরিজ ডেটা, কম্পোজিশন, ডিকম্পোজিশন, আরমা অ্যান্ড দ্য বক্স জেনকিন্স, গ্যাঞ্জার কজালিটি টেস্ট, এগুলোকে আমরা যদি একটু অ্যাভয়েড করে চলি, তাহলেও মডিউল 2-তে আমাদের কাছে কিন্তু অ্যাটেন্ড করার মতন কোশ্চেন্স থাকছে। মডিউল 2-তে ইউনিট 7-এ
আমাদেরকে প্রথম ইউনিভেরিয়েট ডেটা অ্যানালিসিস এইটা একটু পড়তে হবে। ইউনিভেরিয়েট ডেটা অ্যানালিসিস আমাদের রয়েছে, সেখানে আমরা ছোটোবেলায় অলরেডি পড়ে এসেছি, আগের ক্লাসে মেজার্স অফ বিকম আমরা পড়ে এসেছি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, এম্পেরিক্যাল রিলেশনশিপ বিটুইন মিন মিডিয়ান মোড, মেজার্স অফ ডিসপারশন, সেখানে অ্যাবসোলুট মেজার, রিলেটিভ মেজার, এগুলো একটুখানি আমাদের কনসেপ্ট অবশ্যই নিতে হবে। দেন খুব খুব ইম্পর্ট্যান্ট অ্যানোভা টেবল। এই অ্যানোভা আমাদেরকে জানতে হবে, ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা। আমাদেরকে থিওরিটাও পড়তে হবে এবং ওয়ান ওয়ে বা টু ওয়ে অ্যানোভা কী করে আমরা ক্যালকুলেশন করছি সেটাও আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, অ্যাজ বিকজ আমরা কিন্তু টাইম সিরিজটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। যখন আমরা 4টে কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেনকে অ্যাভয়েড করে যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই 75% কোশ্চেন্সের ওপর কমপ্লিটলি জোর দিতে হবে, আমরা কোনো পোর্শনস আর ছেড়ে যেতে পারবো না। ইউনিট 8 থেকে আমাদের আছে মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস। সেই মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিসের একটু থিওরিটিক্যাল কনসেপ্ট পড়তে হবে, যে কখন আমরা মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস করি, বেসিক কনসেপ্টটা কী আর তার মিনিংটা কী, এবং ইউজেস অর সিগনিফিকেন্স অফ মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস, যে কখন আমরা মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিসটা করব, অ্যান্ড হোয়াট আর দ্য মেজারমেন্ট স্কেলস অফ মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস, এইটাও আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। আমার বিআরএমের একটাই কথা বলার, যে বিআরএমে প্রথমে তোমরা চ্যাপ্টারটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা চ্যাপ্টারটা ভালো করে বোঝো, চ্যাপ্টারটাকে প্রথমে জানো যে চ্যাপ্টারটা কী। অ্যাট ফার্স্ট তোমাদের কাজ কোনো একটা চ্যাপ্টার যখন খুলবে, যে স্কেলিং বা মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস বা ইউনিভেরিয়েট ডেটা অ্যানালিসিস, অ্যাট ফার্স্ট তোমরা বোঝার চেষ্টা করো যে সেই চ্যাপ্টারটার মিনিংটা কী, সেই জিনিসটার ডেফিনেশনটা কী। দেন তোমরা বোঝার চেষ্টা করো বেসিক কনসেপ্ট, সেই যে জিনিসটা আমরা করছি তার বেসিক কনসেপ্টটা কী, কোন কোন জিনিসের ওপর ভিত্তি করে, কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে ওই জিনিসটা রিফর্ম করা হয়েছে। থার্ড, তোমরা জানার চেষ্টা করো হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ দিস, তার বেসিক্যালি রিসার্চে অ্যাপ্লিকেশনসটা কী, অ্যান্ড দেন তোমরা করো যে কীভাবে ওর রেজাল্টটাকে তোমরা ইন্টারপ্রেট করবে। তো অ্যাট ফার্স্ট তোমরা টপিকটাকে, আমি যে টপিকগুলো বলছি সেই টপিকটাকে ফাইন্ড আউট করো, সেই টপিকটার মিনিং বার করো, বেসিক কনসেপ্ট বার করো, অ্যাপ্লিকেশন বার করো, দেন অ্যাপ্লিকেশনের পরে সেইটাকে কী করে অ্যানালিসিস করবে এবং সেই অ্যানালিসিসের রেজাল্টটাকে কী করে ইন্টারপ্রেট করবে সেটা বোঝার চেষ্টা করো। যদি এই সিকোয়েন্সটা মেনটেন করো, তাহলে বিজনেস রিসার্চ মেথডসের যে কটা একটু টাফ বলো বা একটু হার্ড বলো টপিকস রয়েছে, প্রত্যেকটাকেই আশা করি তোমরা কভার আপ করতে পারবে। এই মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিসের মধ্যে আমাদের বেসিক্যালি লজিস্টিক রিগ্রেশন একটুখানি আসে, ইম্পর্টেন্স আছে, এবং তার সাথে ইন্ডিপেন্ডেন্ট টেকনিক অ্যানালিসিসের মধ্যে ক্লাস্টার অ্যানালিসিস বা স্কেলিং অ্যানালিসিস বা ফ্যাক্টর অ্যানালিসিস, এটা ডিপেন্ড করছে তোমাদের ইউনিভার্সিটির ক্লাসে কতটা করানো হয়েছে তার উপর। লজিস্টিক রিগ্রেশন ইকুয়েশনটা এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট, এবং বক্স প্লটটা কিন্তু এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। টাইপস অফ মাল্টিভেরিয়েট টেকনিক তোমরা অবশ্যই পড়ে যাবে, আর ক্লাস্টার অ্যানালিসিস এগুলোর ওপর একটুখানি কনসেপচুয়াল আইডিয়া নিয়ে যাবে। নেক্সট, কনসেপ্ট অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। পপুলেশন রিগ্রেশন ফাংশনটা আমাদেরকে একটু এক্সপেক্ট করা হয়, কারণ এই জিনিসটার ওপর আমাদেরকে অনেক সময় ইন্টারপ্রিট করতে হয়, তো সেই জিনিসটাকে একটু পড়ে যাওয়া ভালো। একটু ইম্পর্টেন্ট কোশ্চেন্স হচ্ছে অ্যাজাম্পশনস অফ বাইভেরিয়েট অ্যান্ড মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যাজাম্পশনস, যে হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ বাইভেরিয়েট অ্যান্ড মাল্টিভেরিয়েট রিগ্রেশন। আর ফ্যাক্টর অ্যানালিসিস থেকে আবার সেই কথা, ডেফিনেশন প্রথমেই পড়তে হবে। হোয়াট আর দ্য টাইপস অফ ফ্যাক্টর অ্যানালিসিস একটু পড়তে হবে। কন্ডাক্টিং দ্য ফ্যাক্টর অ্যানালিসিস, ডিফারেন্ট স্টেপস, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস অফ ফ্যাক্টর অ্যানালিসিস, আমি প্রথমেই বলেছি যে বেসিক কনসেপ্ট, সিগনিফিকেন্স, অ্যানালিটিক্যাল স্টেপস, দেন ইন্টারপ্রেটিং। তো এই মোশনটা যদি আমরা কভার আপ করতে পারি, সো ফার্স্ট 20 মিনিটস অফ দিস ভিডিও আমরা বেসিক্যালি দ্য থিওরিটিক্যাল পোর্শন অফ টোটাল বিআরএম আমরা ডিসকাস করলাম, যে মডিউল 1 কমপ্লিটলি থিওরি, কোন কোন জিনিসগুলো মডিউল 1-এ আসবে, আর মডিউল 2 থিওরি আর প্র্যাকটিক্যালের কম্বিনেশনস। ইন্টারপ্রিটেশন করতে গেলে আমাদের থিওরি জানতেই হবে, আর প্র্যাকটিক্যাল সামসগুলো আমরা একটু একটু করে আসছি, যে কোন কোন প্র্যাকটিক্যাল সামস আমাদের মডিউল 2-এর মধ্যে ঢুকে রয়েছে। তোমরাও বিভিন্ন সময় করেছো, জাস্ট একটা রোড ম্যাপ সাজিয়ে নেওয়া হচ্ছে যে কীভাবে আমরা এক্সামের আগের দিন ফাইনাল প্রিপারেশনস নেব। যদি আমি ফার্স্ট প্রবলেমের কথা বলি, যে মডিউল 2-তে ফার্স্ট প্রবলেম, তাহলে আমি প্রথমে ইম্পর্টেন্স দেবো ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা। এই অ্যানোভার সামস আমাদের কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে উইথ ইন্টারপ্রিটেশন। ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা যেন আমাদের কাছে রেডি থাকে। দেন যারা টাইম সিরিজ ওই পোর্শন, ওই 10 মার্কসটাকে অ্যাডভেল করার চেষ্টা করবে, যে টাইম সিরিজ অ্যানালিসিস,
তারা ওই পোর্শন ডিকম্পোজিশন কম্পোনেন্টস, অ্যাডিকটিভ মডেল, মাল্টিগ্রেটিভ মডেল, তারপরে অ্যাডিটিভ মডেল, বক জেনকিন্স মেথোডোলজি, এগুলো অতি অবশ্যই ভালো করে পড়ে যাবে। ইভ্যালুয়েশন অফ ফোরকাস্ট অ্যাকুরেসি, নন স্টেশনারি অ্যান্ড ইউনিট রুট টেস্ট, গ্যাঞ্জার কজালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটুখানি পড়ে যাবে। কিন্তু আবার বলছি, যারা এডিএফ টেস্ট অ্যান্ড পিপি টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগমেন্টেড ডিকিফুলার টেস্ট অ্যান্ড ফিলিপস করেন টেস্ট। তবে আবার বারবার বলছি, যাদের স্ট্যাটিস্টিক্সে একটু যারা উইক, যারা স্ট্যাটস অতটা ভালো জানো না, তারা চেষ্টা করবে এই পোর্শনটাকে অ্যাভয়েড করে যাওয়ার। এই পোর্শনটাকে অ্যাভয়েড করে গেলেও আমরা কিন্তু ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবো এক্সামে। সেই রকম পসিবিলিটি আমাদের স্যারেরা আমাদেরকে মোটামুটি সাপোর্ট করে থাকেন। আর আরমা অবশ্যই পড়বে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিসের যে কটা টেকনিক্স আছে, এটা 2020তেই কোশ্চেন্সটা এসেছিল ইউনিট 8 থেকে, যে ডিসকাস ইন ব্রিফ দ্য মাল্টিভেরিয়েট ডেটা অ্যানালিসিস টেকনিক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা একটুখানি দেখে যাবে। ডিপেন্ডেন্ট টেকনিক্স আর ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্সের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে 2021-এ এসেছিল, এটা একটু দেখবে। এটা একটা গুড কনসেপচুয়াল কোশ্চেন ছিল, মেনশন হোয়েন আ ভেরিয়েবল ইজ পজিটিভলি স্কিউড। আমি প্রথমেই বলেছি ইটস কমপ্লিট, এই সাবজেক্টটা স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ড করে আছে। তো যখন আমরা একদম প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স একটুখানি ব্রাশ আপ করে যাব, তখন একটু স্কিউনেস, কার্টোসিস, হাইপোথেসিস, টেইল, রাইট টেল, লেফট টেল, বোথ টেল, এগুলো একটুখানি পুরনো জিনিস আমরা এমকমে অলরেডি করেছি সেমেস্টার 1 স্ট্যাটিস্টিক্সে, তো সেগুলো একটুখানি ব্রাশ আপ করেছে। And state the null and alternative hypothesis of F test used in regression analysis. এই ধরনের কোশ্চেন্স কিন্তু কনসেপচুয়াল আমাদের আসবে, বা narrate the different steps for RMR in forecasting methods। এই কোশ্চেনগুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা উইথ রিজন, give some examples of primary and secondary data with suitable examples. Then multiple regression model, 2021-এ এই কোশ্চেনটা আমাদের এসেছিল। প্রতি বছরই মোটামুটি এরকম একটা কোশ্চেন্স আসে। একটা মাল্টিপল রিগ্রেশন মডেল আমাদের দিয়ে দেওয়া হয়, মডেল সামারি দিয়ে দেওয়া হয়, অ্যানোভা টেবিল দিয়ে দেওয়া হয়, কোএফিশিয়েন্ট টেবিলও আমাদের দিয়ে দেওয়া হয়। দেন আমাদের বলা হয় জাস্ট ইউ আর রিকোয়ার্ড টু ইন্টারপ্রেট দ্য অ্যাবাভ রিগ্রেশন রেজাল্টস উইথ রেসপেক্ট টু মডেল সামারি, অ্যানোভা টেবিল অ্যান্ড দ্য কোএফিশিয়েন্ট টেবিল, অ্যান্ড অলসো এস্টিমেট দ্য ভ্যালুজ অর স্কেলস ইন সাম ভেরিয়েবলস। যে ভেরিয়েবলসের উপর বেস করে অঙ্কটা দেওয়া হবে, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসটার উপরে আমাদের কিছু কোশ্চেন্স দিয়ে দেবে। তো এই ধরনের কোশ্চেন্স অবশ্যই এক্সামের আগে 100% প্রিপারেশন নিয়ে যাবে। নেক্সট আমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স হচ্ছে ভ্যালু অফ আর স্কোয়ার অ্যান্ড অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এই দুটোর ইমপ্লিকেশনস, এই দুটোর অ্যাপ্লিকেবিলিটি, এর ইন্টারপ্রিটেশন খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট, যারা টাইম সিরিজ ডেটা অ্যানালিসিস যাচ্ছ, তারা একটু প্রবলেম অন ইউনিট রুট টেস্ট আন্ডার টাইম সিরিজ ডেটা অ্যানালিসিস ভালো করে পড়ে যাও, ফর এডিএফ টেস্ট অ্যান্ড ফর পিপি টেস্ট। এই দুটো টেস্টই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর নেক্সট ইম্পর্টেন্ট এই বছরের এক্সামের জন্য আমার মনে হয়েছে বক্স প্লট। যে বক্স প্লট or a box or whisker plot concept in the diagram। তো ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন যেভাবে তোমাদের করানো হয়েছে, কনসেপ্ট অফ আউটলায়ার উইথ ডায়াগ্রাম, particular problem of box plot and outlier, item number with some data values, then just draw a box plot with diagram showing the necessary calculation and calculate the outliers। তো এইটা আমাদের এই ধরনের সামস আসার চান্সেস ইজ ভেরি হাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। তো এটা একটুখানি তোমরা পড়ে যেও এক্সামের আগে। এইবার একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, যেটা হচ্ছে টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ দ্য অ্যাজাম্পশনস অফ মাল্টিপল রিগ্রেশন। টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ অ্যাজাম্পশনস অফ মাল্টিপল রিগ্রেশন, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি কোশ্চেন্স একটুখানি কনসেপচুয়াল হয়, কোশ্চেন যদি একটুখানি জাস্ট অ্যাবভ দ্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, তাহলে এই ধরনের কোশ্চেন্স আসার চান্সেস রয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স এবং এটা রিসার্চে আমাদের ভীষণ ভীষণ ইউজ হয়।
যে টেস্টিং দ্য ভ্যালিডিটি অ্যান্ড দ্য অ্যাজাম্পশনস অফ মাল্টিপল রিগ্রেশন। তো এইটা একটা তোমাদের জিনিস যেটা আমাদের বিআরএম এর মধ্যে রয়েছে। নেক্সট ফ্যাক্টর অ্যানালিসিস যারা করবে তারা ফ্যাক্টর অ্যানালিসিসে অবশ্যই কেস স্টাডি বেস কোশ্চেন করবে। যে কেস স্টাডি বেস কোশ্চেন একটা কোরিলেশন ম্যাট্রিক্স আমাদের দেয়া থাকবে, সেই কোরিলেশন ম্যাট্রিক্স আমরা কোশ্চেন পেলেই দেখবে একটা কোরিলেশন ম্যাট্রিক্স আমাদের কাছে দেওয়া আছে, এবং সেই কোরিলেশন ম্যাট্রিক্সের এগেনস্টে তোমাদের কিছু 4-5-6টা কিছু জিনিস ডিটারমাইন করতে বলছে, ওইটুকু তোমাদের ক্যালকুলেশনস করতে হবে। যারা ফ্যাক্টর অ্যানালিসিস করবে আমি খুবই সাপোর্ট করছি, কারণ ফ্যাক্টর অ্যানালিসিস খুবই ইজি এবং খুব কম টাইম সেভিং, তাড়াতাড়ি হয়ে যায়। চেষ্টা করবে বিআরএম এর মডিউল 1 আগে কমপ্লিট করে ফেলার, এটা আমার প্রেফারেন্স, উইথ পার্টিকুলার টাইম, উইথ দ্য আন্ডার দ্য স্টিপুলেটেড টাইম, যেন মডিউল 1টা আমাদের আগে হয়ে গিয়ে থাকে। প্রত্যেকটা কোশ্চেন লেখার জন্য 10 মার্কসের কোশ্চেন লেখার জন্য 20 মিনিটস করে টার্গেট রাখবে। ফার্স্ট মডিউলে 2টো কোশ্চেন্স আমার কমপ্লিট হয়ে গেলে সেকেন্ড মডিউলে যদি তুমি কোশ্চেন সিলেকশন বলো, কারণ কোশ্চেন সিলেকশনের ওপর মার্কস অনেকটাই ডিপেন্ড করে, তো আমার চয়েস যে ধরনের কোশ্চেন্সগুলো বেসড অন ইন্টারপ্রিটেশন, যেগুলোতে আমাকে ক্যালকুলেশন করতে হবে না, কারণ এক্সাম টাইমে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় নিউমেরিক্যালস ভুল হয়ে যেতে পারে, আর ইন জাস্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন আওয়ার প্র্যাকটিক্যাল সেন্স ক্যালকুলেশনস আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট হয় না আপকামিং ফিউচারে, বিকজ ক্যালকুলেশনসটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যাররা করে। তো আমাদেরকে অ্যাপ্লিকেশনটা জানতে হয় এবং ইন্টারপ্রিটেশনটা জানতে হয়, তো এই জন্য ইন্টারপ্রিটেশনগুলো করে যাও। আর ইন্টারপ্রিটিং যে কটা কোশ্চেন্স থাকবে সেই কটা কোশ্চেন্সকে আগেই চেষ্টা করবে কমপ্লিট করে ফেলার, কারণ লাস্ট মোমেন্টে ইন্টারপ্রিটিং কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো সেগুলো করার পরেও যদি কিছু ক্যালকুলেটিভ থাকে সেটা করতে পারো, এবং কোশ্চেন চুজিং তোমাদের উপরেই ডিপেন্ড করবে, যে যেমন প্রিপারেশন নিয়ে যাচ্ছ সে সেই রকম প্রিপারেশন বেসিসে কোশ্চেন অ্যাটেন্ড করবে। তো মোরাললেস এইটুকুই আমার বিআরএমে বলার ছিল। দুটো মডিউলই আমি ডিসকাস করেছি, প্রত্যেকটা টপিকের ওপর আমি ডিসকাস করেছি। তোমরা জাস্ট এই ভিডিওটাকে কমপ্লিটলি দেখো, এবং অনেকেই আমি আগের দিন একটা অডিটিংয়ের ভিডিও দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর অডিটিং, তখন অনেকেই বলেছিল কি বিআরএমের ওপর একটা ভিডিও দিতে, যদি পসিবল, তো একটু টাইম পারমিট করেছে, তো আমি বিআরএমের উপরে একটা ইম্পর্টেন্ট ভিডিও দিলাম। জাস্ট অ্যাট ফার্স্ট আমি টপিকগুলোকে কভার করলাম, তোমরা আগে টপিকগুলোকে কোলেক্ট করো, ইউনিট ওয়াইজ টপিকগুলোকে সাজিয়ে নাও, মডিউল ওয়াইজ টপিকগুলোকে সাজিয়ে নাও, দেন 100% অফ আ পার্টিকুলার মডেল পড়ার দরকার নেই, 75% পড়তে পারো, কিন্তু 75% কমপ্লিটলি পড়তে হবে। আমরা একটা করে সেট ছেড়ে যেতে পারি, তবে মডিউল 1-এ হুট করে সেটটা ছাড়াটা একটু ডিফিকাল্ট, বিকজ মডিউল 1টা প্রত্যেকটা ইউনিট নিয়েই কোশ্চেনগুলোকে বানানো হয় এবং এটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। তো মডিউল 1টা খুবই ইজি, তোমরা টপিকগুলোকে প্রথম নাও, ঠিক যেভাবে আমি ভিডিওতে সাজিয়ে দিলাম যে একটা টপিককে কীভাবে তোমরা সেট করবে সেটা করে ফেলো, দিয়ে মডিউল 1টাকে আগে প্রিপেয়ার করো, দেন মডিউল 2তে ট্রাই করো ইন্টারপ্রেটিং যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে আগে কমপ্লিট করার, দেন ক্যালকুলেশনস করে করো। কোনো একটা পার্টিকুলার সামস করতে পারো, তবে যদি এক্সামে না মেলে টেন্স হওয়ার কিছু কারণ নেই, বি কনফিডেন্ট, যতটা পারবে ততটা এক্সাম দেবে, আর ঠিক যে যে জিনিসগুলো পারবে একদম টু দি পয়েন্ট স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে এই এক্সামটাকে কমপ্লিট করে ফেলবে। তবে বারবার বলছি, যারা ইন ফিউচার অ্যাকাডেমিক্সে আসবে তারা এই পেপারটাকে নিয়ে পরে আরও অনেক পড়ো, কারণ এই পেপারটার ওপরই বেসিক্যালি তোমার পুরো কমপ্লিট পিএইচডির যে রিসার্চ মেথোডোলজি আমরা প্রত্যেককে পিএইচডিতে করতে হয়, আরএম বলে একটা পেপার, সেই রিসার্চ মেথোডোলজি পেপারটা কিন্তু কমপ্লিট এই বিআরএম পেপারটারই এক্সটেন্ডেড ভার্সন। তো এটা যত ভালো তোমার পড়া থাকবে তত তুমি ইজিলি এবং স্পোর্টিংলি রিসার্চটাকে করতে পারবে। সো থ্যাংক ইউ, সবাই ভিডিওটা দেখো এবং সবাই ভালো করে এমকমের জন্য প্রিপেয়ার করো। গুড বাই।